স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। সাদা তোয়ালা দিয়ে মাথা মুছতে মুছতে বেরিয়ে এলো ফাইজান। তার ভেজা চুলগুলো পড়ে আছে কপালের উপর। চশমাটা ভাপে ঘোলা হয়ে গিয়েছে। চশমাটা মুছে এক দফা নজর দিল হুমায়রার দিকে। একটু কাছে গেল, নিভৃত দৃষ্টিতে আবার দেখল মেয়েটাকে। শ্বাস প্রশ্বাসহীন, বোঝা যাচ্ছে নিদ্রায় ডুবন্ত সে। বেগুনি আলোয় সেই শুভ্রখানায় এক অলীক মায়া জড়ানো। চোখের দৃষ্টি একটু নামতেই ফর্সা গলায় লালচে দাগটায় নজর আটকালো। নিজের কাছে নিজেই অবাক হলো ফাইজান। পোড়া ঠোঁটের ফাঁকে এক চিলতে কুসুম প্রভার ন্যায় হাসি জমল। প্রতিনিয়ত মেয়েটি তাকে ইন্দ্রজালে জড়াচ্ছে। ইচ্ছের বিরুদ্ধে সেই ইন্দ্রজালে সে জড়াচ্ছেও। অদ্ভুত আসক্তি তাকে ক্ষণিকেই পরাজিত করছে। ফাইজান ধীর পায়ে হেঁটে বারান্দায় দাঁড়ালো। পকেট থেকে একটা বেনসন বের করলো। ক্ষণিকের ধপ করে আগুনে তা জ্বালালো। ঠোঁটের ফাঁকে সেই জ্বলন্ত নিকোটিনের ধোঁয়া নিবৃত্ত মনে ছাড়ল। এরপর পকেটের মানিব্যাগটা বের করলো। সেখানে একটি গোপন কোটর থেকে বের করলো একটি ছবি। হাস্যোজ্জ্বল প্রাণবন্ত মেয়ের ছবি। সিগারেটটা ঠোঁটে চেপে দুহাতে ছিঁড়ে ফেলল ছবিটা। এরপর উড়িয়ে দিল হিনহিনে হাড় কাঁপানো উত্তরিয়া বাতাসে। এক হাতের আঙুলের ফাঁকে দলিত হলো সিগারেটটি, অপর হাত গুজল পকেটে। মনে মনে আওড়ালো, এবার সত্যি আমি তোমাকে বিদায় দিলাম হাফসা। আমার জীবনে কিংবা হৃদয়ে তোমার স্থান অবশেষ রইল না আর। হুমায়রার ঘুম ভাঙল আজানের সাথে সাথেই। চোখ মেলে পিট করে চাইতেই হৃদযন্ত্রের স্পন্দন বাড়ল। উন্মুক্ত বুকে নিজেকে লেপ্টে থাকা পাবে, এ যেন অকল্পনীয়। বিস্ফোরিত হলো নয়ন, শির দ্বারা বেয়ে নেমে গেল উষ্ণ রক্তস্রোত। শুভ্র গাল হলো রক্তিম। ফাইজান গভীর ঘুমে, তার শান্ত চেহারাটি তার দিকে ফেরানো। মানুষটি নগ্ন বুকে এতটা সময় লিপ্টে ছিল, ভাবতেই কিশোরের শরীর কেঁপে উঠল। তড়িৎ গতিতে সরতে গেলে টের পেল মানুষটির শক্ত হাতের আঙুলগুলো চেপে বসে রয়েছে তার কোমর হাড়ে। হুমায়রার লজ্জা গাঢ় হলো। ফাইজানের শান্ত ঘুমন্ত মুখশ্রীর পানে স্থির হলো দৃষ্টি। মানুষটি কি জানে তাকে ঘুমের মাঝে কতটা নিষ্পাপ লাগে? দাম্ভিকতার ছোঁয়া নেই, রাগের ভালাই নেই, গাম্ভীর্যটুকুও কোথায় হারিয়ে গেছে। হুমায়রা বেশ খানিক সময় তাকে দেখল। কোথাও যেন একটি নতুন মানুষকে যেন আবিষ্কার করলো সে। গম্ভীর লাট সাহেবের বাচ্চার সাথে বৈবাহিক জীবনটা খুব একটা মন্দ কাটবে বলে মনে হচ্ছে না। নামাজ পড়ে বাঁধা চুলগুলো ছেড়ে দিল হুমায়রা। চুল আঁচড়াতে আঁচড়াতে নজর গেল গলার কণ্ঠাস্থির পাশের সেই লালচে দাগটির দিকে। না চাইতেই গালজোড়া উষ্ণ হয়ে উঠল। আয়না দিয়েই এক নজর দেখল ঘুমন্ত ফাইজানকে। সে এখনো ঘুমে বিভোর। লোকটি আসলেই নির্লজ্জ, নয়তো কেউ বলে এই দাগ সকলকে দেখিয়ে বেড়াতে। হুমায়রা চুল দিয়ে ঢেকে দিল ডাকটি, তারপর বেরিয়ে গেল ঘর থেকে। নেতা সাহেবের সব কথা শুনতে হবে, জরুরি তো নয়। ধোঁয়া তোলা চায়ে ক্ষণ সময় পরপর চুমুক দিচ্ছে ফাইজান। চোখের সামনে কিছু কাগজ, যা উল্টে পাল্টে একাগ্রতার সাথে দেখছে সে। এর মাঝেই ঝড়ের গতিতে প্রবেশ করলো ফরিদ। সামনে থাকা ছোট টেবিলটাকে ছুঁড়ে মারলো হাতে থাকা পত্রিকা। হিনে স্বরে শুধালো, এই জন্য বিয়ে করেছো তুমি অসহায় মেয়েটিকে? ফরিদের কথায় দৃষ্টি তুলল ফাইজান। তীক্ষ্ণ বরফের ন্যায় শান্ত দৃষ্টি, চোখে মুখে সুপ্ত বিরক্তি। গম্ভীর স্বরে শুধালো, সকাল সকাল চেঁচাচ্ছ কেন? নিজেই পড়ে দেখানো কি লেখা এতে। ফাইজান তপ্ত নিঃশ্বাস ফেলে পত্রিকাটি হাতে নিল। তার ভ্রু কুঞ্চিত হলো ঈষৎ। চতুর্থ পেজের হেডলাইন, নিরহংকারী পিএম বিয়ে করলেন এক অজপাড়া গায়ের মেয়েকে, পাশে দাঁড়ালেন তার দরিদ্র অসহায়ের পরিবারের। ফাইজানের ভাবমূর্তির খুব একটা পরিবর্তন লক্ষ্য হলো না। প্রচণ্ড স্বাভাবিক স্বরে বলল, কি হয়েছে এতে? কি হয়েছে মানে? এটা কি ভালো নয়? আমাদের ক্যাম্পেইনের জন্য এমন পজিটিভ নিউজ দিতে চাই। মানেটা কি? তুমি নিজের স্বার্থের জন্য হুমায়রাকে ব্যবহার করবে, এটা তোমার উদ্দেশ্য ছিল? ভুল বলছো তুমি। আমি হুমায়রাকে নয়, আমার বিয়েকে ব্যবস্থা করছি। পার্থক্য আছে বুঝি? ফাইজান ঈষৎ হাসল, মৃদু স্বরে বলল, অবশ্যই। এই পুরো প্রতিবেদনের কোথাও কিন্তু হুমায়রা বা তার পরিবারের কারো নাম নেই, এবং কখনো আসবেও না। তাই অহেতুক চিন্তা ছাড়াও সামনে মনোনয়নের ডিক্লারেশন হবে, এটা নিয়ে চিন্তা করাটাই মনে হয় বেশি বুদ্ধিমানের হবে। তুমি এতটা পাষাণ কেন ফাইজান, একটা বাচ্চা মেয়ের জীবন নিয়ে? বাচ্চা মেয়েটা আমার স্ত্রী ফরিদ ভাই, তার চিন্তাটা আমার উপর ছেড়ে দাও, আর তুমি আমার মনোনয়ন নিয়ে চিন্তা করো।
কঠিন স্বরে কথাটা বলল ফাইজান। তার মুখের কাঠিন্য নজরে পড়তেই চুপ করে গেল ফরিদ। ফাইজানের এমন রূপের সাথে ভালো করেই পরিচিত সে। শুকনো ঢোক গিলে বলল, কেতাব চৌধুরী বারবার চেষ্টা করছে তোমার আসনে যেন মনোনয়ন পায় সে। তাহলে তার চেষ্টাকে দমন করার চেষ্টা করো। আচ্ছা। আরেকটা কথা, কি? হুমায়রা নয়, এখন থেকে আমার সামনেও তাকে ভাবি বলে সম্বোধন করবে। ফাইজানের শীতল স্বর শিরদাঁড়ায় একটা শীতল ত্রাসের স্রোত বয়ে গেল ফরিদের। মাথা নাড়িয়ে ছোট করে হু বলেই বেরিয়ে গেল সে। ফাইজানের নজর আবার গেল পত্রিকাটির দিকে। কপালে প্রগাঢ় ভাঁজ পড়ল। অল্প আঁচে জ্বলছে চুলো, তার উপর চাপানো কড়াই। সর্ষের তীক্ষ্ণ গন্ধ নাকে আসছে। আজ প্রথম রান্না করতে এসেছে হুমায়রা। নিজ বাড়িতে রাজকন্যা সে ছিল না, তাই রান্না বান্না ঘরের কাজ সবকিছুতেই সে পারদর্শী। নিজ হাতেই মাছ কেটেছে সে। মামা শ্বশুর সাহেব সকাল সকাল বড় একখানা ইলিশ মাছ নিয়ে এসেছেন, তাই সর্ষে ইলিশ রাঁধছে সে। হেসেলের উনুনের উষ্ণতায় ঘাড় বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে। একটু পর পর চুল সরাচ্ছে হুমায়রা। তখন ঘরের কাজের খালা পারুল বলল, হুমায়রা, চুল আটকা এলো, তাহলে গরম কম লাগবো, দে আমি বাইন্দে দিই। বলেই চুলগুলো খোপায় বাঁধায় তৎপর হলো। চুল সরাতেই গলার লালচে দাগটি উন্মোচিত হলো। হুমায়রা সাথে সাথেই বাধা দিল, থাক না খালা, লাগবে না। ওরে হুমায়রা, তাই তো কই, তোরে আজকের এত সুন্দর কেন লাগতাছে? আমাদের বাবা যে আদর সোহাগ করিছে তোরে, তা স্বামীর সোহাগ পাতি কিরাম লাগলো? পারুল খালার কথায় লজ্জায় জমে যাবার জোগাড়। লজ্জা মাখা স্বরে, খালা কি যে বলো। মুই কি করলাম? এই তো তোর বড়ি প্রমাণ দিয়ে রাখিছে। হ্যাঁ, তোমার মুখে কিচ্ছু আটকায় না। পারুল খালা হাসতে হাসতে আরো কিছু কথা বললেন, যা শুনে লজ্জায় মাটিতে মিশে যাবার জোগাড় হুমায়রার। কথাগুলো শুধু হেসেল অবধি সীমাবদ্ধ রইল না। দৃষ্টি অগোচরে কারোর কর্ণকুহরে ঝংকার তুলল তা। সেই সাথে হলো রক্তক্ষরণ, যা কেবল অনুভব করা যায়, দেখানো যায় না। সেদিন কথা দিলেও বাজারে নিয়ে আসতে পারেনি রাশাদ। ইলহা তাকে জোরও করেনি, তবে নাতি সাহেবের জন্য সে তৈরি হয়েছিল। অজান্তেই মনে বেঁধেছিল কিছু আকাঙ্ক্ষা। আজ দুপুরের পর রাশাদ দোকানে গেল না, বরং ভারী স্বরে বলল, আমরা একটু বের হব, তৈরি হয়ে নিন। জি। বললাম আপনাকে নিয়ে একটু বের হব, তৈরি হয়ে নিন। মানুষটি দাঁড়ালো না, সোজা উঠে নিজ ঘরে চলে গেল। ইলহা কিছু সময় ফ্যাল করে চেয়ে রইল তার জামার পানে। যখন ধাতস্থ হলো, ঠোঁটের কোণায় দখল নিল মিষ্টি হাসি। উঠোনে নিজের বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছিল রাশাদ। বারবার দেখছিল ঘড়ির কাঁটা। শীতের বেলা এখন না বের হলে মাগরিব গড়িয়ে যাবে অকালে। ঠিক তখনই চোখ আটকে গেল তার। মিষ্টি রঙের শাড়ি পরিহিত নারীটি যখন তার সামনে এসে দাঁড়ালো, হৃদয় কম্পিত হলো শতবার যেন। চশমার আড়ালে কাজল কালো স্বচ্ছ চোখগুলো দীপ্তি যেন তীরের মতো আক্রমণ করলো শান্ত চিত্তে। গোধূলির শেষ লগ্নের সোনালি আলোতে স্নিগ্ধ ছোট্ট মুখখানায় হামলে পড়ল মোদির নয়ন। শুকনো ঢোক গেল রাশাদ। নির্নিমেষ অসংযত নয়নকে লাগাম ছাড়া হতে দেখে দ্বিধাগ্রস্ত হলো। ইলহা মিহির স্বরে বলল, যাবেন না নাতি সাহেব? রাশাদ দৃষ্টি সরিয়ে দিল। হৃদয় এখনো স্পন্দিত হচ্ছে তীব্র আন্দোলনে। মনে হলো অলিক মায়ায় জড়িয়েছে সে। সে মায়া থেকে নিস্তার নেই। বাজারের একটি সার্ভারের দোকানে এলো ইলহা, কিন্তু মেইল চেক করলো। তারপর সেখান থেকেই ফোন দিল নিজের বান্ধবী। নিজের ফোন দিয়ে ফোন দিবে না, তাহলে বাবা ট্র্যাক করে ফেলতে পারেন। যদিও সিম পাল্টে ফেলেছে বহু পূর্বে, কিন্তু বিশ্বাস নেই। প্রথমে কিছু সময় বান্ধবী ফোন ধরল না, অবশেষে 4 বারের মাথায় ফোন ধরল সে। হ্যালো আদিবা? কে? আমি ইলহা। দোস্ত, তুই কোথা থেকে ফোন দিচ্ছিস? আছি একটা নিরাপদ জায়গায়। দোস্ত, সেখানেই থাক, ভুলেও শহরে আসার কথা ভাবিস না। আঙ্কেল তোকে পাগলের মতো খুঁজছেন। আমার বাসায় লোকও পাঠিয়েছিলেন। আমি বলেছি আমি জানি না। আমাকে কিছুদিন ফলোও করা হয়েছিল। আমি জানি না আমার ফোন ট্যাগ করা হচ্ছে কি না। তবে তুই যেখানেই থাকিস সেখানেই থাক ইলহা। আদিবার কথা শুনে থমকে গেল ইলহা। তিক্ত ত্রাসে ঝাঁচড়া হলো হৃদয়। দলা পাকালো স্বর। বাবা কি খুব ক্ষেপে আছে? এটা স্বাভাবিক নয় কি?
যে মানুষটা সম্মান প্রতিপত্তির মোহে চোখের পর্দা দেওয়া, সে কি খেপবে না? তোর বিয়ের রাতে পালিয়ে তার মুখে কালিমা এঁকেছিস। আমি তো শুনেছি যে ছেলেটার সাথে বিয়ে ঠিক হয়েছিল সে নাকি অনেক কথা শুনিয়েছে। তার ভাষ্যমতে তুই তোর প্রেমিকের সাথে পালিয়েছিস, এমন কিছু কি? আদিবার প্রশ্নে তাচ্ছিল্য ভরা স্বরে ইলহা বলল, তোর কি তাই মনে হয়? ছোটবেলা থেকে কখনো কি আমি নিজের জন্য সময় পেয়েছি? পড়াশোনা আর বাড়ি এটাই ছিল আমার গণ্ডি। বাড়ির দমবন্ধ জঞ্জালময় পরিধি থেকে মুক্তি পেতে আমি পড়াশোনাকে বেছে নিয়েছি। একমাত্র সেই স্থানেই আমাকে কেউ খবরদারিতা দেখাবে না। সেখানে অন্য কারোর জীবনে কাল হবার ইচ্ছে আমার কোনো কালেই নেই। আদিবা চুপ করে রইল। ইলহাকে ছোটবেলা থেকে চেনে সে। তাদের বন্ধুত্বের বয়স প্রায় 13 বছর। সে খুব ভালো করে জানে ইলহা কোন পরিবেশে বড় হয়েছে। আকিব শাহরিয়ার শহরের বেশ পয়সাওয়ালা মানুষের মাঝে একজন। প্রতিপত্তি, যশ কিছুতেই বিধাতা তার কমতি নেই, শুধু অনুভূতিগুলো পাথর। তার কাছে তার বহির্জগতের প্রাচুর্যই প্রধান। আত্মপ্রেমে মগ্ন সে। নিজের ব্যতীত বাকি মানুষগুলোকে সে কেবল জড়বস্তুই মনে করেন। কখনো পরিবার নামক বন্ধনগুলোকে গুরুত্ব দিয়েছেন বলে জানা নেই। ইলহা তার কাছে মেয়ে নয়, কেবল একটি সিঁড়ি যা তার সম্মান বাড়াবে। তাই তো নতুন এক বড় নেতার ছেলের সাথে ইলহার অমতে তার বিয়ে ঠিক করেছে সে, যেন তার ব্যবসায়িক জীবন মসৃণ হয়। ইলহা অনেক বিরোধিতা করে, প্রতিবাদ করে, কিন্তু সেই প্রতিবাদের ধ্বনিগুলো আকিব সাহেবের কান অব্দিও যায়নি। তার পূর্বেই শিকলে দম আটকে আত্মহুতি দিয়েছিল। আর সহ্য না করতে পেরে পালানোর পথই বেছে নিয়েছিল ইলহা। এখনও তাই করছে। বিগত 10 দিনে সে কারোর সাথেই যোগাযোগ করেনি, নিজের সিমও ফেলে দিয়েছে। ম্রিয়মান স্বরে শুধালো, মা কেমন আছে রে? ভালো নেই, আঙ্কেল তোকে দোষ দিচ্ছেন। সে কাঁদতে কাঁদতে আমার কাছে এসেছিলেন, তোর খোঁজ জানি কি না, হাতে পায়ে ধরা বাকি ছিল কেবল। ইলহা কিছু সময় চুপ করে রইল। অন্তঃস্থল থেকে দীর্ঘশ্বাস বের হলো কেবল। ক্ষীণ স্বরে বলল, রাখছি, নিজের খেয়াল রাখিস। ইলহার বিষণ্ণ মুখশ্রী নজর এড়াল না রাশাদের। কৌতূহল নিয়ে শুধালো, কি হয়েছে আপনার? কোনো খারাপ খবর? স্মিত হাসল ইলহা। মলিন স্বরে বলল, আমার যাবার কোনো স্থান নেই নাতি সাহেব। আমি ওই কারাগারে ফিরতে চাই না, অথচ কারাগার ব্যতীত আমার যাবার কোনো জায়গা নেই। রাশাদের অনেক প্রশ্ন ছিল বটে, কিন্তু ইলহাকে এখন প্রশ্নগুলো করাটা কতটুকু সমীচীন হবে বুঝতে পারল না। একবার চাইল কমলাটে নীলাম্বরে। সূর্য অস্ত যাবে এখনই। পশ্চিম প্রান্তে লাল রং গাঢ় হয়ে আছে, মনে হচ্ছে কেউ লাল রং ঢেলে দিয়েছে সাদা ক্যানভাসে। রাশাদ মৃদু হেসে বলল, আপনার ঝালমুড়ি ভালো লাগে? কেন? এইখানে তো ভালো চুইঝালের ঝালমুড়ি পাওয়া যায়, খাবেন? ইলহা বিমূঢ় দৃষ্টিতে তাকিয়ে রইল। বুকটা হু হু করে উঠল। এক অব্যক্ত খুশি ধরা দিল যেন হৃদয়ে। মাথাখান তীব্রভাবে দোলালো। সে খাবে ঝালমুড়ি। রাশাদ হাতখানা বাড়িয়ে দিল, প্রগাঢ় স্বরে বলল, চলুন। ছাদের কার্নিশ ঘেঁষে মুক্ত আকাশে চেয়ে থাকা অভ্যাসে পরিণত হয়েছে হুমায়রার। বিকেলের চায়ের কাপটি নিয়ে ধীর পায়ে ছাদে চলে এসেছে সে। ফাইজান তার কাগজের ভাণ্ডারে নিজেকে লুকিয়ে রেখেছে। সামান্য শব্দেও বিরক্তি নিয়ে চোখ তুলছিল। সামনে মনোনয়ন প্রার্থী ঘোষণা হবে, সেজন্য ফাইজান ব্যস্ত। এসব কিছু বুঝে না হুমায়রা, ভালোও লাগে না। সে শুধু দুদণ্ড নিজের স্বাধীনতার বিচরণ চায়, কিন্তু ফাইজানের জন্য তা সম্ভব হচ্ছে না। শরীফার ঘরে বসেছিল বেশ খানিকক্ষণ, তার অনেক গল্প রপ্ত করেছে। আজ কবি কিছু গল্পও আজ শুনেছে। শরীফা গদগদ স্বরে বলল, জানো, আমি যখন তোমার বয়সে ছিলাম, ফাইজার তখন আমার পেটে। একদিন ওর বাবার সাথে বেরিয়েছিলাম, হুট করে দাঙ্গা লাগলো। আমি সেই পেট আঁকড়ে নিয়ে কি দৌড়ানটাই না দিয়েছি। তারপর একজনকে দুর্বৃত্তকে দেখলাম ভাঙচুর করছে। আমি নির্ভীক হয়ে ব্যাটাটাকে পেটালাম। মহিলা নিজের বড়াই করতে বেশ পছন্দ করে, যদিও হুমায়রার বিশ্বাস হলো না সে মানুষ ছোট্ট
তেলাপোকায় ঘর মাথায় করে সে আস্ত মানুষকে পেটাবে? ব্যাপারটা বিশ্বাসযোগ্য নয়। আজ অবশ্য হুমায়রার মন ভালো। বাড়ির প্রতিটা প্রাণী তার খাবারের প্রশংসা করেছে, এমনকি ফাইজা নামক অহংকারী ব্যক্তিটিও দুবার তরকারি নিয়েছে, যেখানে সে সর্ষের গন্ধ সইতে পারে না। হুমায়রা বুঝল না মানুষটি কেন খেলো। তার সত্যি ভালো লেগেছে নাকি কেবলই দেখানোর জন্য? নেতা মানুষরা যতটুকু নয় তার চেয়ে অধিক প্রদর্শনে ভালোবাসে। ফাইজানও তেমন। জানে না হুমায়রা। মৃদু বাতাসে হালকা উড়ল খোলা চুল। ঠান্ডা লাগছে, একটা শাল আনলে ভালো হতো ভেবেই চুমুক দিল চায়ের কাপে। চাটাও ঠান্ডা হয়ে গিয়েছে। ঠান্ডা চায়ের থেকে বিস্বাদ কিছু হতে পারে বলে জানা নেই হুমায়রার, তাই মুখখানার সাথে সাথেই বিকৃত করল। এখন ফেরা উচিত, আজান দিয়ে দেবে ক্ষণিকক্ষণের মাঝেই। পিছন ফিরতেই থমকে গেল। ঠিক তার পেছনেই আমান দাঁড়িয়ে আছে। তার চোখ অবসন্ন, ঠোঁট শুষ্ক, দৃষ্টি কেমন ছন্ন ছাড়া। হুমায়রার তার প্রতি সমবেদনা হয় মাঝে মাঝে। পাশ কেটে যেতে নিলে আমান হালকা ঠোঁট নাড়িয়ে বলে, তুমি ভুল করলে হুমায়রা, একদিন আফসোস হবে দেখো। যদি আফসোসের অর্ণলে জ্বলিও, মনে করব সেই আগুন আমিই জ্বালিয়েছি। কঠিন গলায় উত্তর দিল হুমায়রা। আমান কাতর স্বরে বলে উঠল, তাই বলে নিজেকে এভাবে সঁপে দিলে ওই ধান্দাবাজের কাছে? আমার ভাই, একটা অনুরোধ করি। দাবি তো করেন আমায় ভালোবাসেন, সেই ভালোবাসার খাতিরেই অনুরোধ। আমায় ভুলে যান। নিজেও কষ্ট পাচ্ছেন, আমাকেও বিব্রত করছেন। তোমাকে ভুলতে হলে যে নিজেকে ভুলতে হবে হুমায়রা। তুমি তো ভালোবাসোনি, তাই ভালোবাসার যন্ত্রণা কখনো অনুভব করোনি। যেদিন কাউকে অন্তঃস্থল দিয়ে ভালোবাসবে তখন বুঝবে এই বিচ্ছেদের কি অসহ্যনীয় যন্ত্রণা। হুমায়রা স্তব্ধ দাঁড়িয়ে রইল। ঠিক তখনই ছাদের দরজায় বেশ জোরে শব্দ হলো। আঁতকে উঠল হুমায়রা। পেছন ফিরতেই দেখল ফাইজান দাঁড়িয়ে আছে। তার চোয়াল শক্ত হয়ে আছে, দৃষ্টি স্থির, শীতল। হুমায়রার সাথে দৃষ্টি বিনিময় হতেই সে ঠান্ডা গলায় বলল, হুমায়রা, ঘরে আসুন, আজান দিবে। বিশাল শালুক দিঘির সামনে বসে রয়েছে ইলহা এবং রাশাদ, হাতে ঠোঙা মুড়ি মাখার। ইলহা বায়না করেছিল সে পাড়ে পা ঝুলিয়ে বসবে, কিন্তু রাশাদি বারণ করলো, তাই অন্য বটগাছের নিচে তাদের বসতে হলো। দিঘির ঠিক বিপরীতে সূর্য অস্তযানে যাত্রারত। ইলহা খোলা ঢেউ খেলানো চুল উঠছে, চশমার আড়ালে কাজল নয়ন অপলক চেয়ে আছে ঘাস ফুলের দিকে। কিছু হাতের মুঠোতে নিয়ে রাশাদের সামনেও ধরল। রাশাদ শুধালো, মন ভালো হয়েছে? আমার মন খারাপ কে বলেছে আপনাকে? মন খারাপ ছিল না? জানি না, পাথর হয়ে গেছি নাকি সইতে সইতে দুঃখ আর এখন আমাকে খাবো করে না, কি জানি। আচ্ছা, আপনার বান্ধবী কি বললেন? কবে যাবেন? ধারিয়ে দিচ্ছেন? বিদ্রুপের স্বরে শুধালো ইলহা। রাশাদ সাথে সাথেই উত্তর দিল, না তো, সেটা কখন বললাম? বলেননি, কিন্তু একটা অপরিচিত মানুষকে নিজের বাসায় আশ্রয় দেওয়াটাও তো সহজ নয়। বোঝাই বলা যায়। আসলে আমার বান্ধবী আমাকে ওর বাসায় আশ্রয় দেবে না জানিয়েছে, কারণ আমার বাবা তাকে হুমকি দিয়েছেন। আমি জানি না নাতি সাহেব আমার জন্য কি ভবিষ্যৎ অপেক্ষা করছে, কিন্তু বেসরকারি হাসপাতালে সিভি দিয়েছি, কিন্তু কোনো উত্তর আসেনি। তাই আপনার ঘাড় থেকে কবে নামবো বুঝছি না। চিন্তা করবেন না, একটা ব্যবস্থা করে নেব। আপনি আমার ঘাড়ে বসে আছেন, এই কথাটি কে বলেছে আপনাকে? কঠিন স্বরে শুধালো রাশাদ। ইলহা হেসে বলল, রাগ করলেন নাতি সাহেব? একটা কথা মাথায় রাখবেন ইলহা, আমার কাছে আপনি কখনোই বোঝা নন। আমি কখনোই আপনাকে তাড়িয়ে দেব না। রাশাদ খুব শান্তভাবে কথাটা বলল, কিন্তু ইলহার পৃথিবীটা যেন থমকে গেল। প্রথমে মনে হলো সেও একজন মানুষ যাকে কেউ অন্তত বোঝা ভাবে না। হৃদযন্ত্রের স্পন্দন বাড়ল খানিকটা। অস্তগামী সূর্যের লালচে আভায় মুহূর্তটি যেন আরও মনোমুগ্ধকর মনে হলো। না, মুহূর্তটি নয়, মানুষটি। শুধু এই সামনে বসা মানুষটি মনোমুগ্ধকর। ইলহা মন্ত্রমুগ্ধের মতো চেয়ে রইল রাশাদের পানে। ঠোঁটের কোণে জমল মিষ্টি হাসি। শরীফা ভীষণ ব্যস্ত, বৌভাতের সকল কিছু সে নিজেই দেখরেখ করছে। একমাত্র ছেলের বৌভাত, তাই কোনো ভুল ত্রুটি কাম্য নয়। হুমায়রাকে ডেকে এনেছে শাড়ি পছন্দের জন্য। হুমায়রার একটি নীল শাড়ি বেশ পছন্দ হলো, শরীফাও তার পছন্দকেই প্রাধান্য দিল।
এর মাঝেই ঘরে প্রবেশ করলো ফাইজান। শান্ত স্বরে বলল, মা, আমরা কাল বাড়ি ফিরছি। ফাইজানের কথাটি ফ্যান বন্ধ বদ্ধ ঘরে আন্দোলিত হলো। ছন্দ পতন হলো যেন শরীফার সকল পরিকল্পনার মাঝে। হতবাগ নয়নে চাইল সে, কিঞ্চিত রাগান্বিত স্বরে বলল, ফাইজলামোর একটা সীমা থাকা উচিত। আমি ফাইজলামি কোনোদিন করেছি বলে মনে পড়ছে না, তাই ওই অভিযোগটা খারিজ করো। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্টস ধারাবাহিক পর্বগল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। রাখো তোমার ঢং, বউ ভাতের আগে কোথাও নড়ছি না আমি। মা, ইলেকশনের ডেট দিছে, আমাকে যেতে হবে। সামনেই মনোনয়নের ঘোষণা হবে, তাই এখানে বসে থাকার কোনো মানে নেই। আর তোমার বউ ভাত, সেটা কি প্রয়োজনীয় নয় তোমার কাছে? ফাইজান এবার অধৈর্য হলো। শরীফা চিরটা কাল এমনই জেদি, প্রায় ধৈর্যচ্যুত হয় ফাইজান অহেতুক তর্কে। কিন্তু শরীফার স্বভাব বদলাবার নয়। কথায় আছে, যার হয় না নয়ে তার হবে না 90-এ। কথাটা যেন খেটে গেছে শরীফার জন্য। এবার ঈষৎ বিরক্তি নিয়ে ফাইজান বলল, বউ ভাত হবে না সেটা আমি কখন বলেছি? এতটা 4 ইঞ্চি বেশি বোঝো কেন তুমি? হ্যাঁ, আমি শুধু বলেছি আমরা এখানে থাকবো না, বউ ভাত আমাদের বাসায় যেয়ে হবে। তোমাকে আমার এক রত্তিও বিশ্বাস নেই, ভালো জানি। বাড়ি ফিরলেই তুমি কাছে নিয়ে ব্যস্ত হবে, মনোনয়নের সময় তো ঢাকায় চলে যাবে। ফাইজান কপাল চেপে নিজেকে শান্ত করলো, বিরক্তি দমালো, ধীর স্বরে মোলায়েমভাবে বলল, বউ ভাত হলেই খুশি তো তুমি? শুধু বউ ভাত না, আমার তো আরো অনেক দাবি, পুরো 11 দফা। আপাতত 1 দফায় খুশি থাকো, ভুলে যেও না তোমার বৌমা একটা বাচ্চা। শরীফা মুখ ফুলালেন, অপ্রসন্ন স্বরে বললেন, বেশ, বউ ভাতেই হবে। মনোনয়ন প্রার্থীর ঘোষণার পরই বউ ভাত করব, কথা দিলাম। সে তো অনেক দূর। মাত্র 4 দিন মা। কিন্তু এবার কিন্তু তুমি আমার সহ্যের বাঁধ ভাঙছো। আমাকে চেনো কিন্তু তুমি, আমি ছাড়া বউ ভাত পোষাবে? বউ ভাতে বর থাকবে না, মানতে রাজি? কঠিন স্বরে কথাটা বলল। ফাইজানের চোয়াল শক্ত, দৃষ্টিতে কাঠিন্য উকি দিল। শরীফা বিপাকে পড়ল। ছেলের জেদ ভালো করেই জানা যে সত্যি সত্যি এমন কিছু করতে পারে। অসহায় চোখে তাকালো বিছানার দক্ষিণ কোণে বসা নীরব অষ্টাদশীর দিকে। মেয়েটি নীলিন চোখে তখন দেখছিল নিজের পছন্দের শাড়িটি। মুখখানায় মলিনতা, কিন্তু কিছু বলার অধিকার আছে কিনা জানা নেই। শাড়ির কোনাটা শুধু দলিত হচ্ছে নরম হাতের ফাঁকে। শরীফা বেশ ইতস্তত স্বরে বলল, হুমায়রা, তোমার কি মত? ওনাকে জিজ্ঞেস করছো কেন? সাথে সাথেই প্রশ্ন ছুড়ল ফাইজান। শরীফা রোষ মিশ্রিত স্বরে বললেন, অদ্ভুত, ওর মতো আছে না। ফাইজান উত্তর দিল না, শুধু ঈগলের মতো তীক্ষ্ণ শানিত নয়নে চাইল হুমায়রার দিকে। হুমায়রা কিছুটা অপ্রস্তুত হলো, একবার চাইল ফাইজানের পানে, তারপর মলিন স্বরে বলল, আমার কোনো সমস্যা নেই মা, শুধু একটা আবদার আছে। বলো মা। আমি একটু বাড়ি যেতে চাই, যেহেতু কালই চলে যাচ্ছি। আমি সকালেই ওখানে যাব। যাবে না কেন মা? আমাদের ফিরতে তো দেরি হবে, অন্তত ভোটের আগে আসবো না। হুমায়রা হাসল। ফাইজানের মুখশ্রী ভাবলেশীন। তার বক্তব্য শেষ হতেই বেরিয়ে পড়ল। হুমায়রা তার যাবার পানে চেয়ে রইল। ছাদ থেকে ফেরার পর হুমায়রা ভেবেছিল নানা প্রশ্নে তাকে জর্জরিত করবে ফাইজান, কিন্তু এমন কিছুই হলো না। মানুষটি ভাবলেশীনভাবে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল, যেন কিছুই হয়নি। অথচ তাকে একেবারে ভিন্ন একজন মানুষ লাগছে। একটা মানুষের কতগুলো রূপ থাকে। মাঝে মাঝে হুমায়রার মনে হয় সে মানুষটিকে বোঝে, আবার মনে হয়। তুমি কিছু মনে করো না কিন্তু মা। শরীফার লজ্জিত স্বরে ভাবনায় মেঘে ছেদ পড়ল। হুমায়রা সাথে সাথেই বলল, আসলে ফাইজাত মাঝে মাঝে ওর এমন করে না, ও তোমাকে ওভাবে বলেনি। আসলে আমি তো এত জেদ করেছিলাম যে ও বিরক্ত হয়েছে। এভাবে বলছেন কেন মা? মারা তো থাকেই জেদ করার জন্যে, এটা তো তাদের জন্মগত অধিকার মা।
হুমায়রার মিষ্টি কথাটা শরীফার ঠোঁটের কোণায় হাসি ফুটল। প্রসন্ন স্বরে বলল, ভাগ্যিস তুমি আমার বৌমা হলে, নয়তো কাচের ভিতরে হিরে হারিয়ে ফেলতাম। শরীফার এমন আহ্লাদগুলো লুফে নিতে ইচ্ছে হয় হুমায়রার। নিজ মায়ের কাছ থেকে এমন ভালোবাসা পাওয়া যেন অমাবস্যার চাঁদ ছিল হুমায়রার কাছে। আচ্ছা, মাতৃ ভালোবাসার সংজ্ঞা কি? শরীফা নাকি জুবাইদা? বড় জানালাটি খোলা, হিম শীতল বাতাস হু হু করে প্রবেশ করছে, ছুঁয়ে যাচ্ছে ফাইজানের শরীর, মুখ। ফাইজানের গায়ে কোনো সোয়েটার নেই, কালো রঙের হাফহাতা একটি টি শার্ট কেবল। তবুও অনুভূতিহীন মানুষের মতো কাজ করে যাচ্ছে সে। বিছানা করতে ব্যস্ত হুমায়রা একবার চাইল ফাইজানের দিকে। মানুষটির চোখে চশমা, দৃষ্টিতে একাগ্রতা। অনেক জড়তা দ্বিধা কাটিয়েই শুধালো হুমায়রা, আমরা কেন এতটা দ্রুত যাচ্ছি? কাজ আছে। ভাবাবিক শূন্য স্বরে উত্তর দিল ফাইজান। চোখ তুলল না, সে তার কাজে ব্যস্ত। হুমায়রা একটু সময় নিল, নিঃসংকোচ কণ্ঠে বলল, হুট করে কাজ চলে আসে, এতদিন তো ছিল না। এবার একটু থামল ফাইজান, চোখ তুলল। হুমায়রার বুদ্ধিদীপ্ত চোখ জোড়া উত্তরের প্রতীক্ষায় আছে। ফাইজান একটু থেমে স্বাভাবিক স্বরে বলল, আমার ভালো লাগছে না এখানে। সেটার কারণ কি আমান ভাই? আপনার কি মনে হয় সেটা আপনার আমান ভাই? পাল্টা প্রশ্ন ছুড়ল ফাইজান। এবার সে কাগজগুলো ছোট টেবিলে রেখে বুকে হাত বাঁধল। শানিত হলো দৃষ্টি। হুমায়রা হতচকিত হলো প্রথমে, তারপর নিষ্প্রভ স্বরে বলল, আপনি জানতেন আমান ভাই আমায় পছন্দ করে? আমি আপনার সম্পর্কে জানি না এমন কিছু নেই হুমায়রা, আগেও একবার বলেছিলাম, বিশ্বাস করেননি হয়তো। হুমায়রা থমকালো। অষ্টাদশীর মনে জাগলো হাজারো প্রশ্ন, তার মধ্যে যেটা মস্তিষ্কে ছেয়ে গেল সেটাই ঠোঁটে আওড়ালো। আমাকে কি আপনি কোনো কারণে সন্দেহ করছেন? না, কখনোই না। আমি আপনাকে অবিশ্বাস করছি না, কিন্তু অপর মানুষটিকে বিশ্বাস করতে পারছি না, কারণ সে হিন্টস বুঝে না। বিনা সংকোচে কথাটি বলল ফাইজান। হুমায়রা পরক্ষণেই প্রশ্ন ছুড়ল, কিসের হিন্টস? ফাইজান এবার কিছুটা বিভ্রান্ত হলো, চুপ করে রইল কিছু সময়। কিশোরীর গত রাতে ফাইজানের কথাটি স্মরণ হলো হুট করেই। কালকে খোপা তৈরি করে রাখবেন, যাতে এই দাগটা সবাই দেখতে পারে আর বুঝতে পারে আপনি আমার সকলভাবে বৈধ স্ত্রী। সাথে সাথে হাত চলে গেল গলার নিচের লালচে অংশটায়। অভিমান ধরা গলায় শুধালো, এটা কি তবে শুধুই আমান ভাইকে দেখানোর জন্য? প্রশ্নটা যেন ঘরের নিস্তব্ধতার সাথেই মিশে গেল। ফাইজান এবারও চুপ রইল। তাকে কিছুটা বিভ্রান্ত মনে হলো। হুমায়রা তপ্ত নিঃশ্বাস ফেলল। আর কথা বাড়ালো না সে। মৌনতা তো সম্মতির লক্ষণ। তাই আর কোনো উত্তরের অপেক্ষা করল না হুমায়রা। শুধু নিস্তব্ধতায় চির ধরল কিশোরের সদ্য পরিস্ফুটিত কিছু স্বপ্নের। সে বিছানা গুছালো। দু বালিশের মধ্যেখানে বালিশের বিশাল দেওয়াল দেখে কপালে প্রকারক ভাঁজ পড়ল ফাইজানের। ভরাট স্বরে বলল, আজ আমাদের মাঝে এ দেয়াল কেন? গতকাল তো ছিল না। গতকাল আপনাকে এতটা জটিল এবং ধোঁয়াশা লাগেনি তাই। হুমায়রার কণ্ঠ যেন চুরমার করলো নীরবতা। সে শুয়ে পড়ল ফাইজানের অপেক্ষা না করেই। ফাইজান নিষ্পলক চোখে অষ্টাদশীকে দেখতে লাগলো। কপালের ভাঁজের সাথে বিরক্তিও যেন পরিলক্ষিত হলো। এপাশ ওপাশ শুধু পাশ ফিরল ফাইজান। ঘুম আসছে না, মাথা ব্যথাটা বেড়েছে। পাশের মানুষটি অচিরেই ঘুমাচ্ছে। ফাইজানের শীত কম, তাই জানালাটি এখনও খোলা। হিম শীতল সমীরের দোলা খাচ্ছে ঘর। সে সাথে গুটিয়ে বেড়ালের বাচ্চার মতো ঘুমিয়ে আছে হুমায়রা। ফাইজানের ইচ্ছে বালিশগুলো ছুঁড়ে ফেলতে আর বুকের মধ্যেখানে টেনে নিতেই রূপবতীকে, কিন্তু সে নিজের কথায় নিজেই আটকে গেছে। হুমায়রার অমতে কিছুই করবে না। বিরক্তিতে মুখ থেকে সূচক শব্দ বের হলো। মেয়েটি খুবই মোহনীয়। প্রথমে বিশ্বাস না হলেও এখন বিশ্বাস হচ্ছে মেয়েটি বাদে তার ঘুম আসবে না। হাফসার মৃত্যুর পর থেকে নির্ঘুম রাত কাটানো যেন অভ্যেস হয়ে দাঁড়িয়েছিল। চোখ বুঝলেই বিভীষিকার মতো চোখের সামনে ভাসত অপ্রীতিকর কিছু দৃশ্য। কত শত রাত নির্ঘুম কেটেছে নিজেও জানে না, হয়তো গুরুত্ব দেয়নি সে।
কাজে মগ্ন থেকেছে, ভুলতে চেয়েছে, কিন্তু গতকাল যখন দীর্ঘকাল বাদে নির্বিঘ্নে ঘুমিয়েছে তখন বেশ অবাক হলো ফাইজান। ঘুমের ঔষধহীন, অ্যান্টি ডিপ্রেশনহীন তার ঘুম এসেছে। প্রথমে যুক্তি দাঁড় করিয়েছিল অনেক ক্লান্ত, সে তাই ঘুমিয়েছে, কিন্তু আজও সে ক্লান্ত, কই ঘুম তো আসছে না। তাই নিশ্চিত হলো তার ঘুমের কারণটি পাশে নিদ্রারত ওই কিশোরী। জীবন্ত ঘুমের ওষুধ সে। ফাইজান উঠে বসল, টেবিল থেকে সিগারেটের প্যাকেটটি পুরল পকেটে, কম্বল টেনে দিল হুমায়রার গলা অবধি, খুব আস্তে বলল, আপনি কেবলই আমার ঘুমের মাধ্যম, আর কিছুই নন হুমায়রা। নিগুড় রাত, নিঃশ্বাসের সাথে দলা পাকানো সাদা হাওয়া বাতাসে মিলাচ্ছে। ঠান্ডা ভালোই পড়েছে। রাশাদ হাত ঘষছে, ইলহার ঘরে সেদিন গুঁই সাপ ঢুকেছে, তাই রাতে একটু ব্যবস্থা করতে ইলহার ঘরের কাছে এসেছে সে। হঠাৎই কানে এলো মিহি ক্রন্দনের আওয়াজ। ইলহা কাঁদছে কি? হঠাৎ এই ছোট্ট প্রশ্নটি মানসপটে স্থান পেতেই ব্যতিব্যস্ত হলো হৃদয়। পানসে এক অনুভূতি ছেয়ে গেল কঠিন অন্তঃস্থলে। দ্বিধা জন্মালো, তার কি একবার যাওয়া উচিত, পর্যবেক্ষণ করা উচিত? পরক্ষণেই দ্বিধার পরিধি বাড়ল। এত গহীন রাতে একজন নারীর ঘরে প্রবেশ করাটা কি সংযত? প্রশ্নগুলো কুহেলিকায় ছেদ পড়ল যখন নিস্তব্ধ পরিবেশে আলোড়ন তুলল কম্পিত ক্রন্দন। সাথে সাথেই দ্বিধা দ্বন্দ্বের জলাঞ্জলি দিয়ে দরজায় টোকা দিল রাশাদ। খুব মোলায়েম স্বরে বলল, ইলহা ঠিক আছেন? শুধু ক্রন্দনের স্বর কানে আসছে। রাশাদ আবার টোকা দিতে দরজা ফাঁক হলো। মেয়েটি দৌড় দেয়নি, এতটা কেন অসতর্ক? কপালে ভাঁজ পড়ল রাশাদের। তখন দৃষ্টি গেল ঝাপসা হলদেটে মোমের আলোর নিচে চোখ বুজে থাকা রমণীর দিকে। এলোমেলো চুলগুলো বিছিয়ে আছে বালিশে, কিছু পিঠের নিচে। চোখে চিকচিক করছে নোনা জল। ক্ষুদ্র জীর্ণ শরীরখানা কাঁপছে কিছু সময় অন্তর অন্তর। রাশাদ একটু কাছে আসলো, খুব আলগাভাবে স্পর্শ করলো তার কপাল। রুক্ষ হাত তাপমাত্রা অনুভব করার চেষ্টা করলো। না, জ্বর নেই। তবে কেন কাঁদছেন উনি? চোখ থেকে নির্গত চকচকে এই তরলকে হাতের উল্টো পাশ থেকে মুছে দিল রাশাদ। সেই সাথে মোটা কাঁথাটা গলা অবধি টেনে দিল। কিছুপল তাকিয়ে রইল নিষ্প্রাণ মুখশ্রীর পানে। সেদিনে বান্ধবীর সাথে কথা বলার পর থেকেই সে বিষণ্ণ হয়ে আছে, ভয় পাচ্ছে, গুটিয়ে যাচ্ছে। ব্যাপারগুলো না চাইতেও দৃষ্টি এড়াচ্ছে না। কেমন অদ্ভুত আকার মায়া জন্মেছে, শুধু মায়া অবধি থাকাটাই শ্রেয়। রাশাদ দৃষ্টি সরিয়ে নিল, চলে যাবার জন্য পা বাড়াতে খপ করে দুটো জীর্ণ সরু হাত তার বাহু চেপে ধরল, শক্ত করে ধরল, যেন ঢিল দিলেই হারিয়ে যাবে। রাশাদ বিভ্রান্ত হলো। এর মাঝে কানে ভেসে এলো ক্ষীণ স্বর, আমাদের মেরো না প্লিজ, মেরো না প্লিজ। কথাটি কর্ণকুহরে আসতেই ভয়াবহ রকমের উত্তেজিত হলো মস্তিষ্ক। রক্তকণিকার বেগ দ্রুত হলো, নিস্তব্ধ শীতল ঘরে মিলিয়ে গেল স্বর। রাশাদের দৃষ্টি নরম হলো। ইলহার চোখের কোণে আবার উকি দেওয়া জল হৃদয় কাঁটার মতো বিঁধল। সন্তর্পণে হাতখানা ছাড়ালো, মাথায় আলতু করে আদরে স্পর্শ দিতেই মেয়েটি আবার ঘুমিয়ে গেল। রাশাদ তার দিকে নির্নিমেষ চেয়ে রইল আর মনে মনে আওড়ালো, ক্রমশ আপনি আমার উপর দুর্বল হয়ে পড়ছেন। ভোরের মিষ্টি রোদের স্পর্শে নিহারিকার ঘোর কাটল। কুহেলিকার চাদরে আগলে আদুরের সকালের স্নিগ্ধতা ছুঁয়ে যাচ্ছে হুমায়রার ভেজা চুল। গামছা দিয়ে সে ভেজা চুলগুলো শুকাতে ব্যস্ত। বিছানা শীতল, বালিশের দেওয়ালের ওপাশের মানুষটি নেই। গত রাতে শীতল যুদ্ধ করেছিল সে। নিজের এমন আচরণে নিজেই খানিকটা অবাক হলো সে। হুমায়রা কখনোই রাগ বা জেদ দেখানো মেয়ে নয়, সর্বদাই সে মানিয়ে নেওয়ার তত্ত্বে বিশ্বাসী। যতই প্রতিকূলতা থাকুক সে কখনো অভিমান করে না, অভিযোগ করে না। ছেলেবেলা থেকে নিজের বাড়ির ভঙ্গুর মানসিকতা থেকে সে এটাই শিখেছে। তবে গত রাতে যেন কিছু একটা হলো, খুব রাগ হলো, খুব কষ্ট হলো। হুমায়রা দীর্ঘশ্বাস গোপন করলো, ভেজা চুলগুলো আলগোছে খোপা করলো, শাড়ির আঁচলটা ঠিক করলো। তখনই দরজা ঠেলে প্রবেশ করলো ফাইজান। চশমার আড়ালে লাল টকটকে চোখগুলো জানান দিচ্ছে নির্ঘুম রাত্রির। হুমায়রা আয়না দিয়েই দেখলো এক পলক ফাইজানকে। ফাইজান এসে ঘরের দক্ষিণের আরাম কেদারায় বসলো। হুমায়রা বেরিয়ে যেতে নিলে ভরাট গলায় বলল,
আমরা বিকেল 4টার সময় বেরোবো, আপনাকে ওখান থেকে পিক করে নিব। হুমায়রা মাথা কাত করে সম্মতি প্রকাশ করলো, কিন্তু কথা বলল না, যা বিরক্ত লাগলো ফাইজানের। ফলে গম্ভীর গলায় শুধিয়েই বসলো, আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন? আমার সাথে কথা বলবেন না? আমাদের সম্পর্কটা খোশ গল্প করার মতো নয় নিশ্চয়ই। আর অহেতুক কথা তো আপনার অপছন্দ। আমারও কথা হাঁটাতে ভালো লাগছে না, তাই চুপ থাকাই ভালো। আমার তো অভিযোগ নেই। ফাইজানের কপালের ভাঁজ প্রগাঢ় হলো। মেয়েটি যুক্তি দিয়ে কথা বলছে, এটাই তো সত্যি, কিন্তু তার কেন বিরক্ত লাগছে? সে কি চাইছে, যেন মেয়েটি অভিযোগ করে? নিজের এমন চিন্তায় নিজেই অবাক হলো। পরক্ষণেই নিজেকে সামলে নিল, আড়াল করে নিল অহেতুক প্রশ্ন। ভরাট গলায় বলল, যেটা ভালো বুঝেন। বলেই চোখ বুঝল সে। মুখ ছেয়ে আছে ক্লান্তি। হুমায়রার একবার শুধাতে ইচ্ছে হলো, রাতে ঘুমাননি? কিন্তু সেটা বলা হলো না। তবে পারুল খালাকে দিয়ে কড়া ব্ল্যাক কফি পাঠাতে ভুলল না। সকাল সকাল তড়িৎ গতিতে ছোটাছুটি করছে রাশাদ। বোন এসেছে বিধায় তার কাজের শেষ নেই। বিনা খবরেই মেয়েটা সকালবেলা এসে উপস্থিত হলো। রাশাদ দোকানের জন্য বের হচ্ছিল, বোনকে দেখে থমকে দাঁড়ালো। চোখ ঝাপসা হলো, হৃদয় দুর্বল হলো। হুমায়রার কাছে যেয়ে তার মুখখানা ছুলো আলতো করে, খুব কাতর স্বরে শুধালো, কেমন আছিস বোন? ভাইজানের এমন ভারাক্রান্ত কণ্ঠ হুমায়রার শক্ত চিত্ত গুড়িয়ে দিল। কিশোরী চেপে থাকা আহ্লাদী স্বভাব ঠিকরে বের হলো। ভাইজানের মুখে চেয়ে শুধালো, তুমি কেমন আছো ভাইজান? খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছো? এত রোগা লাগছে কেন? বোনের মাথায় আদুরে পরশ দিতে দিতে বলল, তুই যে ছিলি না, কে খেয়াল রাখবে? তাহলে কেন আমায় দূরে পাঠালে? তোর ভালোর জন্যই রে পাগলি। ভাই বোনের এমন মান অভিমানের পালায় অশ্রুসিক্ত হলো আতিয়া খাতুনের চোখ। মেয়েটিকে প্রথম চিনতেই পারেননি তিনি। গায়ে দামি কাতানের শাড়ি, অন্তত 3000 টাকার তো হবে। গলায় মোটা চেন, শুভ্র চামড়ায় যেন জলজল করছে। মুখে অদ্ভুত লাবণ্য, সাজসজ্জাহীন মুখশ্রীটাও কি দীপ্তি ছড়াচ্ছে। এটাই হয়তো টাকার কামাল। শামসু মিয়া নাতনি আসায় হুকুম জারি করলেন, আজ রাশাদের দোকানে যাওয়া হবে না। রাশাদ বোনকে শুধালো, থাকিস তো কদিন? তখনই মিয়ে গেল হুমায়রার আনন্দ। ম্রিয়মান স্বরে বলল, আজ 4টের সময় গ্রাম ছাড়ছি। তিনি নিজের বাড়ি যাবার জেদ করছেন। সে কি কথা, তালি পরে বৌবাত। শামসু মিয়ার উদ্বিগ্ন প্রশ্নে আশ্বাস জুগিয়ে হুমায়রা বলল, আমাদের বৌভাত ওখানেই হবে। একবার ওনার মনোনয়নটা হয়ে যাক, তারপর ঘটা করে করবেন বলেছেন। আসলে নেতা মানুষ, নির্বাচন তো তাদের পুলসিরাতে। তাচ্ছিল্য ভরে কথাখানা বলল রাশাদ। কাউসার সবাইকে অবাক করে মেয়ের প্রতি কৃত্রিম ভালোবাসা দেখালো। কি চিন্তা তার মেয়ের প্রতি! হুমায়রা প্রথমে বিভ্রান্ত হলো বাবার এমন আচরণে, পরক্ষণেই শুধালো, আবা আপনি তো একবার আমার খোঁজ নিলেন না। বিয়ের তো 6 দিন আজ। সাথে সাথেই থতমত খেলো কাউসার। রাশাদ ঠোঁট চেপে হাসলো। বাবার মতলব কেউ না বুঝলেও সে আয়ত্ত করতে সময় নিল না। রাশাদ আজ নিজে বাজার করে, ঘাম ছুটে গিয়েছে বাজার করতে। আজ মঙ্গলবার বিধায় বাজারে বেশ ভিড়। একেবারে তাজা একটা বোয়াল মাছ কিনেছে সে। বোন তার বোয়াল মাছ খুব পছন্দ করে, সেই সাথে শিং মাছও কিনতে ভুলেনি। লম্বা বেগুন কিনে এনেছে, ফুলকপি, শালগম সবই কিনেছে সে। দাদিকে বলবে লম্বা বেগুন দিয়ে শিং মাছ আর ফুলকপি নিয়ে বোয়াল মাছ রাঁধতে। এত আড়ম্বরপূর্ণ বাজারে পকেটখানা শূন্য হয়ে গিয়েছে। মাসের এখন অনেক বাকি। সামনের মাসটা কি করে চলবে সেটা বেশ ভাবালো রাশাদকে। হাতের দুটো ব্যাগের মূল্য 2500 টাকা। বুক থেকে দীর্ঘশ্বাস বের হলো। দাদির হাতে বাজারগুলো দিতেই আতিয়া খাতুন অবাক স্বরে শুধালো, এত বাজার? হ্যাঁ রাশাদ, তুই পাগল হলি? থাক না দাদি, মেয়েটা আজ চলে যাবে। দাম কেমন নিছে রে? বাড়িছে নাকি মাছের দাম? রাশাদ মলিন হেসে উত্তর দিল, মানুষ বাদে আজকের বাজারে সব কিছুরই দাম বেড়েছে, শুধু মানুষই দাম খুইয়ে শূন্য হয়ে আছে। খাওয়া দাওয়া শেষে ইলহা এবং হুমায়রা বসলো একত্রে, যেন দুই সখীর বহুকালের গল্প বাকি। ইলহা নানাবিধ প্রশ্ন করলো তাকে, এটা সেটা। উত্তর দিতে দিতে হাঁপিয়ে গেল হুমায়রা। পরে নিজেই শুধালো, তুমি কেমন আছো আপু? তোমার মুখখানা এত শুকনো কেন বলো তো? আমার কি হবে, আমি ভালো আছি।
সত্যি। ইলহা আর উত্তর দিতে পারল না। ভারী দীর্ঘশ্বাস বের হলো অন্তঃস্থল থেকে। হুমায়রা তখন শুধালো, তোমার বাসায় কথা হয়েছে? না, বান্ধবীকে ফোন দিয়েছিলাম, সে বারণ করলো শহরে যেতে। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।